গুরুত্বপূর্ণ ভিডিওটার মধ্যে যে বিষয়টা রয়েছে, প্রথম ব্যাপার সেটা হচ্ছে G7 যে সামিট 2026-এ 15 থেকে 17 জুনে যেটা হলো সেটা কমপ্লিট হয়ে গেছে। তার বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কাজে লাগবে এবং সারা বিশ্বে কাজে লাগবে, সেগুলো বলেছি। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেক্টরের ইমপ্রুভমেন্ট হতে পারে সেটা নিয়ে কথা বলেছি, সেই বিষয়গুলো নিয়ে বক্তব্য রয়েছে। কিন্তু যেটা শুরু করব যে বিষয়টা নিয়ে, 52তম G7 সামিট যেটা হলো, এটা হলো কোথায়, সেটা হলো ফ্রান্সে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে প্রথম যে পয়েন্ট ছিল, গ্লোবাল ইকোনমি ক্ষেত্রে একটা ব্যালেন্স তৈরি করার পয়েন্ট ছিল। সেকেন্ড ওয়ান হচ্ছে মিডল ইস্টে যে এক ধরনের কনফ্লিকশন চলছে সেটাকে ঠিক করা, এবং তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে ইউক্রেনের সাপোর্টে কিছু কাজ করা। এই যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার মোদিকে আমন্ত্রণ জানানো হয়, যদিও G7-এর পার্ট নয়, তবুও আমন্ত্রিত হিসেবে তিনি ছিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি এখানে বলেছেন, কিন্তু সব কিছু বলার মাঝখানে যেটা খচখচ করছে সমানে, সেটা হচ্ছে 3 ভাইয়ের গল্প। 3 ভাই, 3জন ভারতীয় নিরীহ সাধারণ নাবিক, যারা তেল নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছিল। স্ট্রেট অফ হরমুজের কাছে কোনো রকম প্ররোচনা ছাড়াই আমেরিকা তাদের ওপরে বিশালভাবে মিসাইল দাগে এবং তাদের আঘাতে 3জন নিরীহ সাধারণ মানুষ মারা যায়, 3জন সাধারণ নাবিক মারা যায়, যাদের রুটি রুজি ছিল ভাত, এবং সেই ভাতটা জোগাড় করার জন্য তারা গেছিল। অয়েল ট্যাঙ্কার খুব স্লো গতিতে যায়, একটা যুদ্ধ জাহাজকে মেরে দেখা তো বুঝতে পারতাম, একটা নিরীহ সাধারণ মানুষদের মেরে আমেরিকা কি প্রমাণ করতে চাইলো বুঝলাম না। সে কি সারা বিশ্বের কাছে দেখাতে চাইলো যে আমরা সর্বশ্রেষ্ঠ, তাই একটা অয়েল ট্যাঙ্কারকে ভেঙেছি? তারা তাদের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য রাখলো যে আমরা একাধিকবার বলেছি, কিন্তু এটা কি এরকম করা যেত না, ঘিরে ধরে অয়েল ট্যাঙ্কারটাকে একটা জায়গায় আটকে রাখা, লক করে রেখে দেওয়ার, না তোমরা যেতে দেবো না, ব্যাপারটা বুঝে নেই, তেল তোমরা নিয়ে যাচ্ছ বেআইনিভাবে, কোনো কারণ ছাড়া, কোনো কিছু ছাড়া একরকম আঘাত। দ্বিতীয়ত, তার জন্য একবারের জন্য যে ব্যাপারটা ভুল হয়েছে বলে ক্ষতি, তার জন্য যে বলা, একটা আবেদন জানানো, একটা নিজেদের ভুল স্বীকার করা, সেসব কিছুই পাওয়া যায়নি। এবং এই সামিটে আমি এক্সপেক্ট করেছিলাম, যখন আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে ডাকা হলো, উনি হয়তো যাবেন না ব্যাপারটা, কিন্তু সেটা হয়নি। কারণ এটা কিন্তু আমাদের সকল ভারতীয়র কাছে অপমান, শুধু আজ বলে না, আমেরিকার দাদাগিরি চিরকাল চলে এসছে। আমরা এর আগে কিছুকাল আগেও ট্যারিফ নিয়ে দেখেছি, সব থেকে বেশি ট্যারিফ আমাদের উপর চার্জ করেছে, সব দিক থেকে স্যাংশন আমাদের উপর লাগিয়েছে। এরও আগে যখন পোখরানে যে ঘটনাটা ঘটলো, পারমাণবিক আমরা একটা টেস্ট করলাম, সেখানে একটা বিরাট বড় স্যাংশন বিগত 10 বছর ধরে সেটাকে আটকে রেখেছিল। বহু ক্ষেত্রে আমাদেরকে রীতিমতো প্রবলেম তৈরি করছে, আবার নাটক করে সেখানে। He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's as tough as they come. But he looks so good. So he gets you by surprise. মানে মোদিকে নিয়ে গত পরশুদিনও বড় বড় ডায়লগ মারলেন যে উনি একটা বিরাট বড় নেগোশিয়েটার, উনি একজন দুর্দান্ত মনের মানুষ, বিরাট বড় এটসেট্রা এটসেট্রা। ব্যাপারটা তার নয়, ব্যাপারটা ছিল ওনার অহংকার, ইগো। এবং উনি ওখানে মিস্টার মোদিকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন এই কারণে যে এত বড় কাণ্ড করার পর যদি উনি না যেতেন, তাহলে প্রতিবাদটা সারা বিশ্বে কিন্তু আরও বড় মাত্রা যেতে পারত। যাই হোক, আমি আসছি এবার আমার বক্তব্যের দিকে। সবসময় খারাপ লাগে এই জায়গাটাতে, যেখানে দেখতে পাই আমরা যে একজন সাধারণ নাবিক বা সাধারণ যারা ভারতীয়, বিনা প্ররোচনায় তাদেরকে এরমভাবে খুন হতে হলো, সেটার জন্য আমাদের নিজেদের খারাপ লাগে। এবং এর প্রতিবাদ তৈরি হবেই, এবং একটা সময় আসবেই এই দেশকে, একটা সময় এই প্রেসিডেন্টকেই একটা সময় মানতে হবে। এই প্রতিটি ঘটনার জন্য তাকে কিন্তু, সে কিন্তু নিজের দেশেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার নিজের দেশের লোকেদেরও ক্ষতি করছে। এত $1 বিলিয়ন যে এত বড় ইরান যুদ্ধ, এত রকমভাবে যুদ্ধ অস্ত্র নিয়ে যাওয়া, F-16 থেকে শুরু করে সব কিছু, এই খরচাগুলো কাদের থেকে তুলছেন? এখন যে $300 বিলিয়ন যে রিকনস্ট্রাকশন হবে ইরানে, সেটা কাদের টাকা? নিঃসন্দেহে পৃথিবীর অন্য দেশের নয়, আমেরিকার থেকেই টাকা তোলা হচ্ছে, সেখানেই বন্ডের কাজে লাগছে, সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, তাদেরই টাকা যাচ্ছে, আমাদের অন্য কারোর দেশের নয়। এবার আসছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে, যে পয়েন্টগুলো কাজে লেগেছে। প্রথম ঘটনা বলবো, গ্লোবাল ট্রেড অ্যান্ড ট্যারিফের ব্যাপারে আলোচনা হয়েছে বেটারমেন্টের জন্য। সেকেন্ড ওয়ান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি নিয়ে স্যাম অল্টম্যানও ছিলেন সেখানে প্রশ্নের কথা হয়েছে। এনার্জি নিয়ে কথাবার্তা হয়েছে, এনার্জি সিকিউরিটির ব্যাপারে কথা হয়েছে। 4 নম্বর পয়েন্ট, সাপ্লাই চেন রিসাইলেন্স, অর্থাৎ এদেশ থেকে অন্য দেশে যে পেট্রোল যাচ্ছে বা অন্যান্য ডিজেল যাচ্ছে, ফুয়েল যাচ্ছে, এটসেট্রা ক্রুড অয়েল আসছে যাচ্ছে, এটসেট্রা সব কিছু নিয়েই একটা কীভাবে ব্যবস্থাটাকে সহজ করা যায় সে ব্যাপারে কথা হয়েছে। স্টেট কনফ্লিকশন ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে। আর একটা ব্যাপার
ব্যাপার যে এই যে কাউন্টার টেরোরিজম বা এই ধরনের যে গ্লোবাল যে সিকিউরিটি, এই ব্যাপারে কথা হয়েছে। বেশ, এবার আসছে ভারত কী কী পেল। ভারতের মধ্যে প্রথম ঘটনা হচ্ছে বিশ্বক্ষেত্রে একটা স্বীকৃতি, মানে বিশ্ব মঞ্চে ভারতকে ডেকে এনে তার স্বীকৃতিটা আরও বৃদ্ধি করা হলো। 2 নম্বর ঘটনা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি সেটা নিয়ে আর একটু এগোনো গেল। 3 নম্বর কানাডার সঙ্গে যে সম্পর্কটা ছিল আমাদের, সেই সম্পর্ক যেটা উত্তপ্ত সম্পর্ক, সেটা আস্তে আস্তে কিছুটা থিতিয়ে এলো। 5 নম্বর যেটা কথা বলবো, সন্ত্রাসবাদের জন্য ব্যাপারে পাকিস্তান রিলেটেড সমস্ত কাজকর্ম সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, ভারত সেখানে মতামত প্রকাশ করেছে এবং সারা বিশ্বের সন্ত্রাসবাদ ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে। আরেকটা ব্যাপারে কথা হয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিনিউয়েবল এনার্জি, ক্রিটিক্যাল মিনারেল, এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে। সেক্টরগুলো কী কী ইম্প্যাক্ট পড়েছে, সেক্টরের ইম্প্যাক্ট মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভারত ইমপ্রুভমেন্ট করবে, সেই সহযোগী ব্যবস্থা হচ্ছে। ডাইরেক্টলি কোনো স্টক নিয়ে কথা নয়, কোম্পানি নিয়ে কথা নয়, কিন্তু টেকনোলজি সারা বিশ্বের মধ্যে ভারতের কাছে একটা আসছে। সেকেন্ড ওয়ান ডিফেন্স সেক্টর ইমপ্রুভমেন্ট, 3 নম্বর রিনিউয়েবল এনার্জি, 4 নম্বর ক্লিন এনার্জি, 5 নম্বর ক্রিটিক্যাল মিনারেলসে বেশ কিছু সুযোগ সুবিধা অন্যান্য দেশ থেকে তারা নেবে বলে মনে করে নেওয়া হয়েছে। এইগুলো হলো ব্যাপার। এবারে শেষ করতে হতে যে বিষয়টা কথা বলার সেটা হচ্ছে, আমরা ভারতীয়রা সবসময় একটা ব্যাপারে গর্ববোধ করি, আমাদের যতটুকুই থাকুক না কেন আমরা সেইটুকু নিয়ে আনন্দ ভোগ করি এবং আমরা চিন্তা করি যে ভবিষ্যতে আমরা যখন এগোবো একটা সম্মান নিয়ে এগোবো। আমরা কিন্তু এভাবে এগোতে চাই না অন্য কোনোভাবে। আমরা ইকোনমিতে কিন্তু 4র্থ স্থানে ছিলাম, আমাদের কোনো অংশে আমরা কম নই। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে কোনো দাদাগিরিকে সহ্য করা উচিত নয়। আমাদের প্রাইম মিনিস্টার নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং নিশ্চয়ই এ ব্যাপারে এগোবেন। এবং এই যে মৃত্যুটা হলো বা এই ধরনের ঘটনাগুলো, একটি জাহাজ নয় একাধিক জাহাজে আক্রমণ হয়েছিল এবং 27 জনের মধ্যে 3 জন মারা গেল, বাকি 24 জনকে ধন্যবাদ দিতে হয় ওমানকে, তারা উদ্ধার করে নিয়ে এসছে। কিন্তু সেইখানে শেষ হয়নি কথাটা। কথা হচ্ছে একটা হিসেবের চুক্তা করা, হিসেবটাকে কমপ্লিট করা। একটা সাইডে হিসেব হবে, আরেকটা সাইডে হিসেব থাকবে না, এটা হয় না। দুটো সাইডের হিসেব কিন্তু ঠিক টাইমলি মেকআপ হয়ে যাবে, ঠিক টাইমলি সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো ইগো দেখিয়ে কোনো মানুষ যদি নিজেকে সারা বিশ্বের শ্রেষ্ঠ বলে মনে করে থাকে, একদিন তাকে যে কী পতনের হাতে পড়তে হবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সেটা ভালো করে উদাহরণটা দেখিয়ে দিতে পারে। কোথায় গেছে, কোথায় যেতে চলেছে এবং কি হতে চলেছে তার। সুতরাং সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা ভারতীয় হিসেবে সম্মানের সঙ্গে বাঁচতে চাই, আমরা এটার থেকে বড় কিছু নেই।